আসেন কিছু চিন্তা করি। দেশে এখন শীতের পাশাপাশি নির্বাচনী আমেজ। হাজার প্রতিশ্রুতি দিয়ে দেশের এই মাথা থেকে ওই মাথা চষে বেড়াচ্ছে নেতারা। যদিও বলছি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, কিন্তু পারছি কি? দেশের ইতিহাসে এই পর্যন্ত ১৩টা জাতীয় নির্বাচন হয়েছে। কেমন ছিল সেই নির্বাচন? বাংলাদেশের মানুষ কখনো কি সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে? নাকি এই প্রশ্নটাই ঘুরে ফিরে এসেছে, ক্ষমতা কার, রাষ্ট্র কার, সিদ্ধান্ত নেবে কে? বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অর্ধশত বছর পার করার পর আজ আমরা এসে ইতিহাসের ক্রান্তিলগ্নে দাঁড়িয়েছি। ২৪-এর রক্তাক্ত অভ্যুত্থানে ভয়ঙ্কর ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজের আকাঙ্ক্ষায় আমরা এগিয়ে যাচ্ছি আরেকটা নির্বাচনের দিকে। এই নির্বাচনে আমরা কি স্বাধীনভাবে নির্বাচিত করতে পারব আমাদের সত্যিকারের প্রতিনিধি, নাকি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে? আসেন একটু চোখ বোলায় আসি আমাদের পূর্ববর্তী নির্বাচনগুলায়। ১৯৭৩ সালের ৭ মার্চ স্বাধীন দেশে সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসন পেয়ে জয়ী হয় আওয়ামী লীগ। খেয়াল করেন, ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসন। ১৪টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়। বিরোধীদের মধ্যে জাতীয় লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একজন করে এবং স্বতন্ত্র ৫ জন প্রার্থী বিজয়ী হন। এ নির্বাচনে ভোট পড়ে ৫৫.৬১%। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের হাতে তখন দেশের শাসন ক্ষমতা। গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করত, এতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু এরপরও সেই নির্বাচনে সারা দেশে ব্যাপক অনিয়ম, কারচুপির ঘটনা ঘটেছিল। সবচেয়ে আলোচিত ও সমালোচিত ঘটনা হিসেবে উল্লেখ করা হয় তৎকালীন কুমিল্লা ৯ আসনের নির্বাচনকে। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে বলেন, ওই নির্বাচনে কুমিল্লা দাউদকান্দি থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন খন্দকার মোশতাক আহমেদ। চিনছেন তো কোন খন্দকার মোশতাক আহমেদ? দাউদকান্দির রশিদ ইঞ্জিনিয়ার খুব জনপ্রিয় নেতা। অপরদিকে খন্দকার মোশতাকের ইমেজ অতটা ভালো ছিল না। ভোটের দিন খবর আসতে শুরু করল খন্দকার মোশতাক বিপুল ভোটে হেরে যাবেন, এবং এটা যখন স্পষ্ট হতে শুরু করল যে খন্দকার মোশতাক আহমেদ জিতবেন না, তখন ব্যালট পেপার সেখানে গুনতেই দেওয়া হয়নি। সব ব্যালট নিয়ে আসা হয় ঢাকায়। ভোটের পর নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফলে দেখা যায় খন্দকার মোশতাক আহমেদ ৫২,৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হন, আর তার বিপরীতে মিস্টার রশিদের ভোট ছিল ৩৬,৬৩০। বোঝা গেল ব্যাপারটা? এবার আসেন ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় নির্বাচনে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলে রাজনীতির চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করে। দৃশ্যপট থেকে আওয়ামী লীগ মুছে যায়। যদিও আওয়ামী লীগ তখন ছিল না, শেখ সাহেবের নেতৃত্বে তখন একদলীয় শাসন বাকশাল কায়েম হয়েছে। যাই হোক, শেখ সাহেবের পর খন্দকার মোশতাক, ৩রা নভেম্বরের জেল হত্যা, সিপাহী জনতা বিপ্লব, এই রকম অনেক ঘাটে জল গড়াইয়া দৃশ্যপটে আসেন সামরিক শাসক জিয়াউর রহমান। তিনি ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা দেন। যদিও এর মধ্যে ১৯৭৭ সালে নিজের গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য একটা হানা ভোটের ব্যবস্থা করেন, যেটা নিয়ে মন্দ লোকেরা অনেক হাসাহাসি করে। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করবে বলে ধারণা ছিল সবার। ২৭৭টি আসনে জয়লাভ করে বিএনপি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯টি আসনে জয় পান বাংলাদেশ আওয়ামী লীগ মালেকের প্রার্থীরা। এছাড়া মুসলিম ডেমোক্রেটিক লীগ ২০টি, জাসদ ৮টি আসনে জয় পায়। ২টি আসনে জয় পায় আওয়ামী লীগ মিজান, বাংলাদেশ গণফ্রন্ট ও বাংলাদেশ জাতীয় লীগ।
একটি করে আসন পায় ন্যাপ মোজাফফর, বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয় একতা পার্টি। 16 জন স্বতন্ত্র প্রার্থী এই নির্বাচনে জয়লাভ করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, সামরিক শাসক জিয়াউর রহমান তার শাসনামলকে বৈধতা দিতেই রাজনৈতিক দল গঠন করেছিলেন। সব ধরনের কলাকৌশল অবলম্বন করে সেই দলকে তিনি জাতীয় নির্বাচনে বিজয়ীও করেন। আসেন এইবার একটু ভালো করে খেয়াল করে দেখি 1986 সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের কি হাল হকিকত। জিয়াউর রহমান 1981 সালের 30 মে সেনা অভ্যুত্থানে নিহত হলে এর 1 বছরেরও কম সময়ের মধ্যে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। 1982 সালের 24 মার্চ এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখল করেন। এর কিছুদিন পর থেকেই সামরিক শাসন বিরোধী আন্দোলন দানা বাঁধতে থাকে। এরশাদের অবৈধভাবে ক্ষমতা দখলের বিরুদ্ধেও জনমত গড়ে উঠতে থাকে। এ পরিস্থিতি সামাল দিতে এরশাদ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে থাকেন। পরে 1985 সালে গণভোটও আয়োজন করেন। মাশাল্লাহ, মন্দ লোকেরা বলেন ব্যাপক কারচুপির মাধ্যমে 94%-এরও বেশি আস্থা ভোট ওই গণভোটে অর্জন করেছেন দেখিয়ে এরশাদ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকার বিষয়টি পাকাপোক্ত করার চেষ্টা করেন। তবে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের মুখে 2 বার তারিখ পিছাইয়া শেষ পর্যন্ত 1986 সালের 7 মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও আওয়ামী লীগ সহ অনেক দলই অংশগ্রহণ করে। তৃতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন এরশাদ ব্যাপক প্রভাব বিস্তার করেন। ভোটে তার দল জাতীয় পার্টি 153টি আসনে জয় পায়। প্রশ্নবিদ্ধ এই নির্বাচনে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির বিরুদ্ধে ভোট কারচুপি, প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা, ভোটকেন্দ্র দখল সহ ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। ফলে আবার আন্দোলন এবং এরশাদ আবার 1988 সালে চতুর্থ জাতীয় নির্বাচন ঘোষণা করে। 1988 সালের 3রা মার্চ চতুর্থ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও বিএনপি, আওয়ামী লীগ সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল সেটি বর্জন করে। নির্বাচনে তখন জাতীয় পার্টি সহ মাত্র 6টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। একটু খেয়াল কইরা দেখেন, মাত্র 6টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। বড় দলগুলার অংশগ্রহণ না থাকায় ভোটে তেমন প্রতিযোগিতা ছিল না, ফলে ভোটারদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা কম ছিল। সারা দেশে ভোটার উপস্থিতিও ছিল নগণ্য। নির্বাচনে 251টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে জাতীয় পার্টি। এ দফায় জাতীয় পার্টির সরকার টিকতে পেরেছিল 2 বছর 7 মাস। নানা ঘটনার ধারাবাহিকতায় এক পর্যায়ে পদত্যাগে সম্মত হন হুসাইন মোহাম্মদ এরশাদ। 4 ডিসেম্বর এরশাদ পদত্যাগ করেন। 3 জোটের রূপরেখা অনুযায়ী তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করে তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। তার অধীনেই 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি আশা জাগানিয়া নির্বাচন। নির্বাচনে ভোট দেবার জন্য বিপুল সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে হাজির হয়। 6.5 কোটি ভোটারের মধ্যে 60 থেকে 70% ভোট পড়ে। এই নির্বাচনে বিজয়ী দল হিসেবে আত্মপ্রকাশ করে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। যদিও 1991-এর নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে কম বিতর্কিত নির্বাচন, তদুপরি এই নির্বাচনেও জাল ভোট, কারচুপি, কালো টাকা ও ধর্মীয় কার্ড ব্যবহারের অভিযোগ রয়েছে। নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, ভোটাররা আমাদের ভোট দিয়েছে, কিন্তু চিহ্নিত অগণতান্ত্রিক শক্তি, সূক্ষ্ম কারচুপি, কালো টাকা, সন্ত্রাস এবং এক অদৃশ্য শক্তির সাথে ষড়যন্ত্র করে ভোটের রায়ের ফল পাওয়া থেকে ভোটারদের বঞ্চিত করেছে। আসেন এইবার দেখি 1996 সালে 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে বিরোধী রাজনৈতিক দলগুলোর বর্জনের মুখে যে কয়টি একতরফা এবং বিতর্কিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই তালিকায় 1996 সালের
15 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন একটি। ফেব্রুয়ারি মাসের এই নির্বাচনটি কেবল একতরফাই ছিল না, সেটি বেশ সহিংসও ছিল। 1996 সালের নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগের দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহিংসতায় অন্তত 12 জন নিহত হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে 5 কোটি ভোটারের মধ্যে বেশিরভাগই ভোট দেয়নি। নির্বাচনে ভোট প্রদানের হার 10% কম হতে পারে। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় 48টি আসনে ভোট গ্রহণের আগেই ক্ষমতাসীন বিএনপির প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়ে যান। বিতর্কিত সেই নির্বাচনে 300টি আসনের মধ্যে বিএনপি পেয়েছিল 279টি আসন। মাত্র 4 কার্যদিবস সংসদ বসার পর তা বিলুপ্ত ঘোষণা করা হয়। এই সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হয়। এই নির্বাচনের পর গঠিত বিএনপি সরকার অন্য কোনো কাজ করেনি, শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের বিলটি পাশ করেছিল। আসন সংখ্যার বিচারে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে জোরালো লড়াই হয়েছিল 1996 সালে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে। সেই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 146টি আসন এবং বিএনপি পেয়েছিল 116টি আসন। এছাড়া জাতীয় পার্টি 32টি এবং জামায়াতে ইসলামী 3টি আসনে জয়লাভ করেছিল। সরকার গঠন করার জন্য কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শেষ পর্যন্ত জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। এই নির্বাচনটি বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক মহলে মোটামুটি গ্রহণযোগ্য হলেও নির্বাচনে পরাজিত বিএনপির তৎকালীন মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ব্যাপক কারচুপির অভিযোগ তুলে 111টি আসনে পুনর্নির্বাচন দাবি করে। এইবার দেখি 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছিল। এই নির্বাচনে বিএনপি এবং জামায়াতে ইসলামী জোটবদ্ধ হয়ে অংশ নেয়। ক্ষমতার মেয়াদ পূর্ণ করে সংবিধান অনুসারে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগ সরকার। তখন প্রধান উপদেষ্টা পদে আসীন হন তৎকালীন সদ্য সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে প্রশাসনে বড় ধরনের রদবদল করেন লতিফুর রহমান। প্রধান উপদেষ্টার আদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব সহ 13 জন সচিবকে একসাথে সরিয়ে দেওয়া হয়। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয় সে সময়। বিষয়টি বিএনপি ইতিবাচকভাবে দেখলেও আওয়ামী লীগ বিষয়টিকে ভালোভাবে নেয়নি। এক পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকার পুলিশের মাধ্যমে বিশেষ অভিযান শুরু করে। ভোট গ্রহণ হয় 2001 সালের 1 অক্টোবর। নির্বাচনে বিএনপি 193 আর আওয়ামী লীগ 62টি আসনে বিজয়ী হয়েছিল। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, স্থূল কারচুপি করে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। জনগণ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে, আমার মেনে নেওয়ার তো প্রশ্নই আসে না। নির্বাচনের পরে আরেক নতুন পরিস্থিতি তৈরি হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, ধর্ষণ এবং লুটপাটের অভিযোগ আসতে থাকে। বিএনপি জামায়াত জোট সরকারের শাসনামল খুব কি ভালো ছিল? এইটা অন্তত বলা যায় না সেই সময়কার পত্রপত্রিকা দেখলে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেই সময় র্যাব গঠিত হয়। দেশের নানা স্থানে বোমা হামলার ঘটনা ঘটতে থাকে। তার চূড়ান্ত পরিণতি পায় 21শে আগস্টের তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর উপর বোমা হামলায়। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ইত্যাদির অভিযোগে সমালোচিত হতে থাকে তৎকালীন সরকার। অভিযোগ আছে ক্ষমতাসীন বিএনপি জামায়াত তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও নির্বাচন কমিশনকে দলীয়করণ করে পুরো তত্ত্বাবধায়ক সরকারকেই বিতর্কিত করে ফেলে। এর কারণে জাতীয় সংসদ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে এক চরম রাজনৈতিক সংঘাত, অনিশ্চয়তা আর অস্থিরতার মধ্যে 2007 সালে দেশে জরুরি অবস্থা ঘোষণার পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। জারি করা হয় সান্ধ্য আইন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমদকে, যা বাংলাদেশের ইতিহাসে 1/11 সরকার নামে পরিচিত।
তবে শুরু থেকেই এই সরকার নানা বিতর্কের জন্ম দেয়। নানা চড়াই উতরাই, আলোচনা সমালোচনা, আন্দোলন, দেশি বিদেশি চাপের ফলে 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদের নির্বাচন দিয়ে বিদায় নেয় 1/11 ওই সরকার। পর্যবেক্ষকদের অনেকে মনে করেন 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশে সর্বশেষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন। যদিও এ নির্বাচন নিয়েও যথেষ্ট আলোচনা সমালোচনা রয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ 230, বিএনপি 30, জাতীয় পার্টি 27, জাসদ 3 এবং জামায়াতে ইসলামী 2টি আসন লাভ করে। নির্বাচনের ফলাফল মেনে নিতে পারেনি বিএনপি। দলের পক্ষ থেকে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা হয়। আসেন এবার একটু চোখ বুলাই 2014 সালের 10ম জাতীয় নির্বাচনে। 2008 সালে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ সংবিধানের আলোকেই অনেক কিছু করার অধিকার পেয়ে যায় এবং করেও। এই সময়ই তারা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রথাটি বাতিল করে। আন্দোলন শুরু হয়। 2014 সালে সারা দেশ খুব গরম তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের দাবিতে। বিএনপি ও তার সমমনা দলসমূহের লাগাতার আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগ নির্বাচন ঘোষণা করে। 5 জানুয়ারি 2014 সালের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বিতর্কিত নির্বাচন, যেখানে 300 আসনের মধ্যে 153টি আসনে বিনা ভোটেই প্রতিনিধিরা নির্বাচিত হয়। 153টি আসনে বিনা ভোটে নির্বাচিত হওয়ার পরও অন্য যেসব আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেগুলোতে যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাও নয়। বাকি আসনগুলোর নির্বাচনে জাল ভোট, ভোট ডাকাতি, ব্যালট ছিনতাই এবং কারচুপির ব্যাপক ঘটনা ঘটে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল সবচেয়ে বিতর্কিত। কতক আসনে স্বয়ং পুলিশকেই জাল ভোট প্রদানে দেখা যায়। 5 জানুয়ারির নির্বাচন নিয়ে শুধু দেশেই নয়, বিদেশেও ব্যাপক সমালোচনা হয়। অনেকটা একতরফাভাবে বাংলাদেশের 10ম জাতীয় নির্বাচনের 5 বছর পর 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত হয় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া এই নির্বাচনে সংসদের 300 আসনের 288টি পেয়েছিল ক্ষমতাসীন দল মহাজোট। সেই নির্বাচনে নৌকার পক্ষে ভোট পড়েছে 5 ভাগের 4 ভাগ। ঘটেছে নজিরবিহীন ঘটনাও। 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। প্রায় 8000 কেন্দ্রে পড়েছে 90%-এরও বেশি। 2018 সালের নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলগুলো অংশ নিলেও সেই নির্বাচন নিয়েও অনেক বিতর্ক রয়েছে। ভোট কারচুপির কারণে ওই নির্বাচনকে রাতের নির্বাচন বলে অভিযোগ করে বিরোধী দলগুলো। আগের বছরের রাজনৈতিক অস্থিরতার ধারাবাহিকতায় 2024 সাল শুরু হয়েছিল রাজনৈতিক টানাপোড়েন ও অনিশ্চয়তাকে সামনে রেখে। সেই টানাপোড়েনের মধ্যেই 7 জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিরোধী রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতি এবং ভোটার উপস্থিতির হারের কারণে বিতর্কিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড গড়ে 5মবারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। বিএনপিবিহীন ওই নির্বাচনে আওয়ামী লীগ 2 শতাধিক আসন পেলেও আগের সংসদের বিরোধী দল জাতীয় পার্টি মাত্র 11টি আসন পায়, যেখানে স্বতন্ত্র প্রার্থীরা মিলে পেয়েছেন 62টি আসন। ফলে সংসদে বিরোধী দল কে হবে তা নিয়ে আলোচনা তৈরি হয়। মন্দ লোকেরা বলে এই নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী মূলত ছিল একই দলের, আরও নির্দিষ্টভাবে বলতে গেলে এক ব্যক্তির আজ্ঞাবহ। তাই কেউ কেউ এই নির্বাচনকে আমি ডামির নির্বাচন বলে। যাই হোক, 2026 সালের আগে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তার চেহারা অনেকটাই এইরকম। এবার আমাদের সামনে 2026-এর জাতীয় নির্বাচন। আসেন এবার একটু ভেবে দেখি। নির্বাচন নিয়ে আমাদের অনেক ভাবনা, অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন। এবার আমরা একটা ভালো নির্বাচন করব। সত্যি কি পারবো? বাস্তবতা কি বলে? একটা সুন্দর, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার যে অঙ্গীকার, তা কি শেষ পর্যন্ত রক্ষা হবে? আমরা কি আমাগো আগেকার খাসিলত বদলাইতে পারবো? স্বপ্ন দেখার নাম বেঁচে থাকা। আমরা এই স্বপ্ন নিয়ে তাকিয়ে আছি 12ই ফেব্রুয়ারির দিকে।
আসেন, চারিদিকে যা ঘটছে সেই দিকে লক্ষ্য রাখি। আসেন, একটু চিন্তা করি, ভালো কইরা চিন্তা করি।